আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের 87 পৃষ্ঠার পাহাড়পুর পাঠ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পাঠ শুরুর আগেই দেখতে পাচ্ছি যে আমাদের পাঠ্য বইয়ে একটি ছবি দেওয়া আছে। এই ছবিটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি। আমরা আজকের পাঠে পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে জানব। এছাড়া পরের পৃষ্ঠাতে রয়েছে হচ্ছে একটি পোড়ামাটির ফলক দিয়ে তৈরি দেয়ালের মধ্যে বিভিন্ন মূর্তি বানানো রয়েছে। এটার একটি ছবি দেওয়া আছে। ছবিটা দেখো, খুব আকর্ষণীয় না? একটু অন্যরকম সুন্দর কারুকাজ করা, আমার কাছে খুব ভালো লাগছে। এছাড়া এর পাশে কিন্তু আমাদের অনুশীলনীতে একজন লোকের ছবি দেওয়া আছে, আর তার সাজসজ্জা কিংবা পোশাক দেখে মনে হচ্ছে উনি কোনো সাধারণ মানুষ না, উনি হচ্ছে ভিক্ষু। আর ভিক্ষু হচ্ছে যারা সংসার ধর্ম ত্যাগ করে ধর্মচর্চায় মনোনিবেশ করে, তাদেরকে ভিক্ষু বলা হয়ে থাকে, মানে সন্ন্যাসী ধরনের। চলো আমাদের পাঠটি শুরু করি। চারদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধবিহার? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটি জায়গায় থাকতেন। এই যে দেখো লেখা আছে প্রায় 1400 বছর আগে, মানে অনেক আগে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্ম পালন করত। আমাদের তো প্রধান ধর্ম দেখা যাচ্ছে 4টি বাংলাদেশে, এর মধ্যে একটি হচ্ছে মুসলিম ধর্ম, যেটা হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যার লোক মুসলিম ধর্মের। এরপর আছে হিন্দু ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। এই যেখানে বৌদ্ধ ধর্ম অনুসারী ভিক্ষুগণ, এই যে আমি তোমাদের দেখালাম যে ভিক্ষুগণ হচ্ছে যারা সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী জীবনযাপন করে ধর্মচর্চার জন্যই তারা সাধারণত মনোনিবেশ করে থাকে। আচ্ছা, ভিক্ষুগণ কোনো বিশেষ একটি জায়গায় থাকতেন, মানে 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কী করতো? একটি বিশেষ জায়গায় থাকতেন, সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। মানে তারা নিজেরা সেখানে ধর্মচর্চা করতেন এবং শিষ্য বলতে হচ্ছে ছাত্র বোঝানো হয়ে থাকে, শিষ্যদের কী করতেন? শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম হচ্ছে বিহার। তাহলে বিহার কি আমরা বুঝতে পারলাম? যেখানে ধর্মচর্চা করা হয় এবং শিক্ষা দেওয়া হয়। মানে বর্তমানে যেটাকে আমরা কি বলে আধুনিক যুগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বলি, সেটাকে আগে বলা হতো বিহার। বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। তাহলে আমরা জানলাম যে পাহাড়পুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিহার। প্রাচীন এই বিহার একসময় খালি পড়েছিল। অনেকেই মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারদিকে জমতে থাকে। একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, সে থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। তাহলে পাহাড়পুর নামটা কীভাবে এসেছে? একসময় এটা খালিই ছিল, কিন্তু যুগ যুগ ধরে, মানে 1400 বছর আগের কথা, এই যেখানে ধুলো বালি উড়ে এসে কি হলো, মাটি এসে চারদিকে জমতে থাকে এবং পাহাড়ের মতো একটি স্তূপ পড়ে যায়, এজন্যই পাহাড়পুর নাম হয়ে যায়। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। তাহলে আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহারের আরেকটা নাম কি জানলাম? সোমপুর মহাবিহার নাম জানলাম। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এর বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। তাহলে এটি নির্মাণ করেন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল। তাহলে 1200 বছর আগে এটি নির্মাণ করেন। আর এটির যে আয়তন জানলাম আমরা, এটি খুবই সুবিশাল। এই এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর 27 একর জমির উপর এই দালানটি নির্মিত হয়েছে। তাহলে বিশাল বড়। আর উত্তর দক্ষিণে কত ফুট? 922 ফুট, আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। তোমরা যে এই
পড়াগুলো খুব ভালো মতো পড়বে। এখান থেকে কিন্তু তোমাদের সঠিক উত্তর আসতে পারে কিংবা শূন্যস্থানও আসতে পারে। এগুলো তোমরা যেখানে মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু ভালো মতো দাগিয়ে পড়বে। আচ্ছা, এরপর রয়েছে একদম নিচে মাটির অংশটি চারকোনা আকারের। বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানা রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো রয়েছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর, চারদিকে দেয়ালের ভেতর সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর। দেখেছো কত বড় কতগুলো ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। তাহলে বিহারটিতে কিন্তু সবই আছে, পুকুর আছে, কূপ আছে, স্নানঘাট মানে হচ্ছে গোসল করার যে ঘাট, আবার স্নানঘর মানে গোসল করার ঘর, রান্নাঘর, খাবার ঘর, শৌচাগার সবই আছে। সব মিলে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল তখনকার দিনে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র, মানে তখনকার উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র পাহাড়পুরে ছিল। উচ্চশিক্ষা নিতে হলে পাহাড়পুর এই বিহারে যেতে হতো। ভিতরটা বিশাল উঠোনের মাঝখানে বড় একটি সুন্দর মন্দির, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে। পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় রয়েছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটি বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটি জাদুঘর, যেখানে সুন্দর করে সাজিয়ে আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। আচ্ছা, তাহলে আমরা আজকে পাহাড়পুর বা সোমপুর বিহার সম্পর্কে জানলাম। তোমরা যদি পারো এখানে অবশ্যই ভ্রমণ করতে গেলে নতুন কিছু অভিজ্ঞতা হবে। আমাদের প্রত্নতান্ত্রিক বা প্রাচীন যুগের বিভিন্ন নিদর্শন আমরা দেখতে পারবো এই পাহাড়পুর সোমপুর বিহারে। আচ্ছা, আমি এখন এক কথায় এই যে রচনাটিতে কী কী পড়লাম সেগুলো একটু যদি বলি, তাহলে এই রচনাটির মধ্যে কী নিয়ে রচিত? পাহাড়পুর সম্পর্কে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে এখানে। প্রায় 1400 বছর আগে পাহাড়পুর বিহার নির্মাণ করা হয়, কিন্তু একসময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে যায়। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এটি আবিষ্কার করেন। এই বিহারটি বর্তমান রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এই বিশাল দালান। রাজা দ্বিতীয় ধর্মপাল 1200 বছর আগে এটি নির্মাণ করেন। সব মিলে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। ভিক্ষুদের সঙ্গে কারা থাকতো? শিষ্যরাও থাকতো। তাহলে আমাদের রচনাটি মোটামুটি পড়া শেষ। আর এক পলকে যদি আমি এখানকার সবচেয়ে বেশি চুম্বক তথ্যগুলো পড়ি, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে যদি আমি বলি, পাহাড়পুর বিহারটি আবিষ্কার করেন কে? পাহাড়পুর বিহারটি আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। পাহাড়পুর বৌদ্ধবিহারের আরেক নাম কি? সোমপুর মহাবিহার। বৌদ্ধদের মধ্যে যারা সংসার থেকে তাদেরকে বলা হয় ভিক্ষু। পাহাড়পুর বৌদ্ধবিহারের মাটির রং কি? মাটির রং হচ্ছে লালচে রঙের। প্রায় 1200 বছর পূর্বে রাজা দ্বিতীয় ধর্মপাল এই বৌদ্ধবিহারটি নির্মাণ করে থাকেন। রাজা দ্বিতীয় আর সত্যপীরের ভিটে অনেকেই ভক্তি করে, প্রার্থনা করে বা মানত করে থাকে এই ভিটে। আচ্ছা, আমাদের এই পাঠটি শেষ, আমাদের রিডিং পড়া। আমরা এখন অনুশীলনতে যাব। তার আগে তোমাদের বলে নেই যে এই পাঠে যে কঠিন বানানগুলো রয়েছে সেগুলো তোমরা একটু বুঝে বুঝে পড়বে। কঠিন বানানগুলো নিচে আন্ডারলাইন করে বারবার খাতায় লিখবে। আসো আমরা একটু যদি অনুশীলনতে যাই। প্রথমে কি আছে? একে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমরা যদি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, আমাদের এই বইয়ে শেষেই এই শব্দ অর্থগুলো দেওয়া আছে একদম বর্ণ অনুসারে। আমি খাতায় লিখে রেখেছি, তোমরা আমার থেকে একটু পড়ো এবং পরবর্তীতে তোমরা খাতায় লিখে রাখবে। বিহার, বিহার অর্থ হচ্ছে বৌদ্ধ মঠ। সুপ্রাচীন, সুপ্রাচীন অর্থ হচ্ছে পুরাতন বা পুরানো, বহুকাল আগের। ভিক্ষু, বৌদ্ধদের মধ্যে যারা সংসার ত্যাগী সন্ন্যাসী। স্তূপ, স্তূপ মানে হচ্ছে ঢিবি। বিশাল, বিশাল মানে হচ্ছে অনেক বড়।
প্রাণকেন্দ্র মানে হচ্ছে প্রধান জায়গা, দুর্লভ, যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না, তাই হচ্ছে দুর্লভ। আবিষ্কার অর্থ হচ্ছে উদ্ভাবন। স্নানঘাট গোসল করার জায়গা। ধর্মচর্চা অর্থ হচ্ছে ধর্ম নিয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা, এটাই হচ্ছে ধর্মচর্চা। দেখি আমাদের এরপরে কি আছে। এরপরে দেখো আছে হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে 6টি বাক্য দেওয়া আছে, কিন্তু এর মধ্যে কিছু শূন্যস্থান দেওয়া আছে, যে শূন্যস্থানগুলো মানে খালি জায়গাগুলোতে আমাদের সঠিক শব্দ ব্যবহার করতে হবে এবং সঠিক শব্দটা বসালেই কিন্তু একটা অর্থবোধক বাক্য হবে। যদি আমরা প্রথমটা পড়ি, খাতা থেকে যদি আমি পড়ি, দেখো 1 নম্বর আছে পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরও বিহার রয়েছে। খ নাম্বার আমাদের দেশে সুপ্রাচীন মঠ রয়েছে। গ টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার স্তূপ হয়ে আছে। ঘ আকাশ অনেক বিশাল। ও ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। চ জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায়। তোমরা এই শূন্যস্থানগুলো কয়েকবার চর্চা করবে। আমি মনে করি যে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমরা যদি বুঝে বুঝে পড়ো আর বাক্য কীভাবে তৈরি করতে হয়, বাক্য কীভাবে কোনটার সাথে কোনটা বসালে কোন শব্দের সাথে মিলে, সেগুলো চিন্তা করলেই তোমরা সুন্দরভাবে পড়বে। আর এর জন্য সবচেয়ে বেশি দরকারি হচ্ছে তোমাদের আগে রিডিংটা ভালো মতো পড়া। পাঠ্য বইয়ের রিডিং যদি তোমরা খুব ভালো মতো পড়তে পারো তাহলে তোমরা নিজেরাই অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো 3-এ কি আছে। 3-এ আছে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন কোথায় বলো তো? থাকতে হচ্ছে বৌদ্ধ বিহারে। আলেকজান্ডার কানিংহাম এই পুরকীর্তি আবিষ্কার করেন কত সালে? আমরা রিডিংয়ে পড়েছিলাম 1879 সালে। বিহার এলাকাটি বিস্তৃত 40 একর জায়গা জুড়ে। এরপর দেখো আমাদের 4-এ রয়েছে প্রশ্ন। 4টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো বলবো এবং আমরা লিখবো। আমরা প্রথমে বলি আমার খাতা থেকে, এরপর তোমরা কি করবে, শুনে এটা লিখে ফেলবে। দেখো প্রশ্ন ক নাম্বার আছে পাহাড়পুর নামটা কিভাবে হলো? উত্তর যুগ যুগ ধরে ধুলোবালি উড়ে এসে পাহাড়পুর বিহারের উপর জমতে থাকে। এক সময় এটি মাটির নিচে চাপা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়, তখন থেকে এর নাম হয় পাহাড়পুর। খ এখানে কত বছর আগে কারা থাকতেন? উত্তর পাহাড়পুরে প্রায় 1200 বছর আগে বৌদ্ধ ধর্মের ভিক্ষুগণ ও তাদের শিষ্যরা থাকত। তাহলে পাহাড়পুরে কারা থাকতো? পাহাড়পুরে প্রায় 1200 বছর আগে বৌদ্ধ ধর্মের ভিক্ষুগণ ও তাদের শিষ্যরা থাকতো। বিহারটির মাঝখানে কি কি আছে? উত্তর হবে বিহারটির বিশাল উঠোনের মাঝখানে বড় একটি সুন্দর মন্দির আছে। তাহলে কি আছে? বিহারটির বিশাল উঠোনের মাঝখানে রয়েছে একটি সুন্দর মন্দির। বৌদ্ধবিহারটির মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? উত্তর বৌদ্ধবিহারটির মাটির রং লালচে এবং তার দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানা রকম ফুল, ফল, পাখি, পুতুল ইত্যাদি বানানো আছে, অর্থাৎ দেয়াল পোড়ামাটির রঙের। এই সবই কিন্তু তোমাদের রিডিংয়ে রয়েছে, এর জন্য রিডিংটা তোমাদের ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। দেখো 5 আছে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলে বাক্য পড়ি ও লিখি। তাহলে আমরা বাম পাশের সাথে ডান পাশ মিল করব এবং সেই বাক্যগুলো পড়ে লিখে ফেলবো খাতায়। পাহাড়পুর একটি সুপ্রাচীন কি হবে? বৌদ্ধ বিহার। পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার। ভিক্ষুগণ সেখানে কি করতেন? ধর্মচর্চা করতেন। মাতৃর স্তূপে ঢাকা পড়ে পাহাড় হয়ে যায়। পাহাড়পুরের আরেক নাম সোমপুর মহাবিহার। ভিতরে সুন্দর সারি বাঁধা 177টি ছোট ঘর। বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট। তোমরা এগুলো খাতায় লিখে রাখবে পড়ে। তারপর 6 আছে বাক্য রচনা করি। এখানে 5টি শব্দ আছে, 5টি শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করব। বাক্য রচনা তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু লিখতে পারো। আমি খাতায় লিখেছি ভিক্ষু দিয়ে, প্রথমে ছিল ভিক্ষু, ভিক্ষু দিয়ে লিখেছি ভিক্ষুরা বৌদ্ধ বিহারে ধর্মচর্চা করতেন। আবিষ্কার সোমপুর মহাবিহার 1879 সালে আবিষ্কার করা হয়। স্নানঘাট, স্নানঘাটে সবাই গোসল করে। ধর্মচর্চা
আমাদের সবার ধর্মচর্চা করা উচিত। প্রাণকেন্দ্র, বাংলাদেশের প্রাণকেন্দ্র হলো ঢাকা। তোমরা এই বাক্যগুলো ছাড়াও তোমাদের ইচ্ছে মতন যে কোনো বাক্য লিখতে পারো। তারপর দেখো সাথে আছে হচ্ছে কথাগুলোর অর্থ বুঝে নেই। উড়ে আসা। উড়ে আসা মানে কি? উড়ে আসা মানে হচ্ছে বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলা হয় উড়ে আসা। যেমন উড়ে আসা গাছের পাতা, উড়ে আসা পাখি, এগুলো বলতেই বোঝানো হয় উড়ে আসা। এরপর রয়েছে পাড়ি দেয়া। পাড়ি দেওয়া অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেয়া। যেমন 7 সমুদ্র পাড়ি দেওয়া সবার জন্য সহজ কাজ নয়। এরকম আরও অনেক কিছু নিয়ে বোঝানো হয় পাড়ি দেওয়া মানে। তাহলে বুঝলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা পৌঁছানোকে পাড়ি দেওয়া বোঝানো হয়। দুর্লভ জিনিসপত্র। যে জিনিস সহজে লভ্য নয় বা পাওয়া যায় না তাকে দুর্লভ জিনিসপত্র বলা হয়। আচ্ছা, 8 রয়েছে হচ্ছে কর্ম অনুশীলন। কর্ম অনুশীলনে কতে আছে পাঠে যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেই সব নামের একটি তালিকা তৈরি করি। আর আমার তালিকাটি পাশের বন্ধুর সাথে মিলে নেই। তাহলে আমাদের পাঠে কি কি নাম আছে? ব্যক্তির নাম রয়েছে, আমরা 2জন ব্যক্তির নাম পড়েছি। তাহলে আমি একটু খাতা থেকে পড়ি। এই পাঠে যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেই সব নামের একটি তালিকা নির্মে দেওয়া হলো। ব্যক্তির নাম রয়েছে আলেকজান্ডার কানিংহাম এবং 2 নম্বর হচ্ছে রাজা দ্বিতীয় ধর্মপাল। আমরা এই 2জন ব্যক্তির নামই এই পাঠে পড়েছি। স্থানের নাম রয়েছে পাহাড়পুর, কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার, নওগাঁ, বদলগাছি, সন্ধ্যাবতীর ঘাট, সোমপুর বিহার। ঠিক আছে, তাহলে স্থানের নামের মধ্যে আমরা এগুলো পেয়েছি: পাহাড়পুর, কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার, নওগাঁ, বদলগাছি, সন্ধ্যাবতীর ঘাট এবং সোমপুর বিহার। এরপর খতে রয়েছে ময়নামতি শালবন বিহার দিয়ে 5টি বাক্য তৈরি করতে বলেছে। আমরা ময়নামতি শালবন বিহার দিয়ে এখানে 5টি বাক্য তৈরি করেছি। 1, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ময়নামতি অবস্থিত। 2, রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার সাথে জড়িত। 3, ময়নামতির প্রত্ননিদর্শনগুলো দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহাসিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। 4, ময়নামতিতে বাংলার বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। 5, ময়নামতিতে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা তাহলে ময়নামতি সম্পর্কে 5টি বাক্য জানলাম। আজকের পাঠটি এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের পাঠটি খুব ভালো লেগেছে। আর তোমরা নতুন একটি জায়গা সম্পর্কে জানতে পারলে। তোমরা যদি কখনো ভ্রমণ করতে যাও কোথাও, অবশ্যই পাহাড়পুর সোমপুর বিহারে তোমরা অবশ্যই যাবে। তাহলে তোমরা অনেক নতুন নতুন অভিজ্ঞতা তোমাদের হবে, অনেক প্রত্নতাত্ত্বিক জিনিস সম্পর্কে জানতে পারবে, দেখতে পারবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।